নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 6 এর ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারটি বুঝব। তোমরা ক্লাস 5-এ ইতিহাসটি পড়েছো। তখন তোমরা যেটা পড়েছো সেটা পরিবেশের ইতিহাস। তার সাথে সাথে আরও কি পড়েছো, যে শিশুদের অধিকার সম্পর্কে বুঝেছো, মিনার বাল্যবিবাহ কিভাবে রোধ হলো সেগুলো পড়েছো, আরও বিভিন্ন বিষয়ে তোমরা পড়েছো। এইবার তোমরা ক্লাস 6-এ নতুন ইতিহাসের একটি বই পেয়েছো। তোমাদের যে এই ইতিহাসের ধারণা, এই অধ্যায়টি ক্লাস 6-এও থাকবে, ক্লাস 7-এও থাকবে, ক্লাস 8-এও থাকবে প্রথম অধ্যায় হিসেবে। আমরা যদি দেখি তাহলে কি হবে, এই তিনটে অধ্যায় একটা অধ্যায়েরই তিনটে আলাদা আলাদা রূপ, বা তিনটে অধ্যায়ে ভাগ করে একটা বিষয়কেই আলোচনা করবার চেষ্টা করা হয়েছে। এবার দেখো, আমি প্রথমেই একটা লাইন দাগ দিয়ে রেখেছি, যেটা হলো ইতিহাস শব্দের একটা মানে হলো পুরনো দিনের কথা। তোমরা পরবর্তীকালে আরও দেখবে এই পুরনো দিন বলতে কতটা পুরনো দিনের কথা বলা হয়েছে। ঠিক আছে, আমি একটা ছোট্ট গল্পের মাধ্যমে তোমাদের বিষয়টি বোঝাবার চেষ্টা করছি। ধরো তোমরা কেউ উত্তরবঙ্গে থাকো, কেউ দক্ষিণবঙ্গে থাকো, আমরা বিভিন্ন জেলায় থাকি প্রত্যেকে। অনেক জায়গায় তোমরা দেখবে যখন স্কুলে যাও প্রতিদিন একটা অন্যরকম বিল্ডিং। যে উত্তরবঙ্গে থাকে সে হয়তো চা বাগান দিয়ে যখন যায় তখন দেখবে সেখানে ছোট একটি কুটির রয়েছে, সেটাকে হয়তো বলে ইংরেজ সাহেবের বাংলো। যে দক্ষিণবঙ্গে থাকে যখন তার স্কুলে যাও তোমরা, তখন দেখো বিভিন্ন ধরনের পুরনো বিল্ডিং সেখানে রয়েছে। তোমরা অবাক হয়ে দেখো যে এই বিল্ডিংগুলো কোথা থেকে এলো, এই বিল্ডিংগুলো কে তৈরি করেছিল, বা এখানেই এরকম ধ্বংস প্রায় অবস্থায় পড়ে আছে কেন। বিভিন্ন রকম প্রশ্ন তোমাদের মাথায় আসে। আর সেটা তোমরা প্রতিদিন দেখতে দেখতে যাও। এরকম তোমরা বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো, তাদের থেকে এই বাড়িটির ইতিহাস বা এই ধ্বংসস্তূপ হিসেবে পড়ে থাকা তোমার বাড়িটির ইতিহাস তোমরা জানতে চাও। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই বাড়িটি এই অবস্থায় এখন কেন, এটা কেন সুন্দর করে রাখা হয়নি। সেরকম বিভিন্ন বিষয়ে তোমাদের মাথায় প্রশ্ন আসে। এই প্রশ্নগুলোই এক এক করে তোমাদের এই অধ্যায়ে ক্লিয়ার হবে বা পরিষ্কার হবে। আমরা এই অধ্যায় থেকে কিছু ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আসলে ইতিহাসটিকে বুঝতে বা ইতিহাস বিষয়টিকে বুঝতে সাহায্য করবে। আমরা আমাদের ক্লাসে ছোট ছোট করে এই বিষয়গুলো আলোচনা করেছি, তোমাদের জন্য এই একই আলোচনা উপস্থাপন করা হচ্ছে। প্রথমেই আমরা পড়ব ইতিহাসের অর্থ কী, তারপরে নদীমাতৃক সভ্যতা কী, ইতিহাস ও গল্পের তফাৎ, ইতিহাস ও ভূগোলের সম্পর্ক, ভারতীয় উপমহাদেশ, আর্যাবর্ত ও দাক্ষিণাত্য, তারপরে যুগ কাকে বলে, প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস ও ঐতিহাসিক, এই বিষয়টা আমরা জানব। খ্রিস্টাব্দ ও খ্রিস্টপূর্বাব্দ কি সেটা জানব। প্রত্নতত্ত্ব, প্রত্নতাত্ত্বিক কি সেই বিষয়টা জানব। জাদুঘর বা মিউজিয়াম কি সেটা আমরা জানব। তারপরে কিভাবে ভাষার আবির্ভাব হলো সেটা জানব। তারপরে ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন সাহিত্য, যেরকম বৈদেশিক সাহিত্য, দেশীয় সাহিত্য, তারপরে ইতিহাসের উপাদান, এই বিষয়গুলি আমরা এক এক করে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে ইতিহাস বিষয়টা কি একটু ভালো করে বুঝে নিই আরেকবার, তারপরে এই ছোট ছোট করে এই প্রশ্নগুলোতে আসব। প্রথমে প্রশ্নগুলোতে আসব, তারপরে ক্লাসটা আরেকবার রিভাইজ করে আমরা
শেষ করব ক্লাসটি। যে আমরা প্রথমেই দেখো যেটা বলেছি, ইতিহাস শব্দের একটা মানে পুরনো দিনের কথা। এবার পুরনো সেটা কত পুরনো সেটাও জানবো। তারপরে তোমরা আর যে প্রশ্নগুলি আছে সেগুলো নিয়েও আলোচনা করব। তাহলে ইতিহাসের অর্থ হলো পুরনো দিনের কথা। এই যে আমি আগে একটা প্রশ্ন বললাম, ইতিহাস এবং গল্পের তফাৎ। ধরো তুমি পুরনো দিনের কোনো একটা গল্প শুনতেই পারো, সেটা কি গল্প আর ইতিহাস তাহলে এক নয়? আমরা গল্পে অনেক রকম অনেক কিছু আজগুবি বলে ফেলি যেগুলোর কোনো যুক্তি থাকে না। তাহলে ইতিহাসটা হবে সেই রকম যে একটা গল্প অবশ্যই বলবো যেটার ভিতরে একটা যুক্তি থাকবে এবং যেটা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক সাহিত্যতে যার উল্লেখও থাকবে এবং যেগুলো আমরা যুক্তিভিত্তিক এবং বিজ্ঞানসম্মত হবে। তাহলে আমি আরেকবার বলি যে আমরা একটা গল্প লিখব বা আমরা একটা গল্প পড়ব বা গল্প জানব যেটা যুক্তিভিত্তিক এবং তার সাথে সাথে যার একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তাহলে ইতিহাস সম্পর্কে একটু বোঝা গেল। তারপরে আমরা আসি যে নদীমাতৃক সভ্যতা। এই যে আমরা দেখতে পাচ্ছি যে নদীমাতৃক সভ্যতা আমরা ক্লাস 5-এও দেখেছি, যে বা ক্লাস 4-এও তোমরা একটু পড়েছো যে সমস্ত সভ্যতাই কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছে। যেরকম তোমরা পরে পড়বে হরপ্পা সভ্যতা গড়ে উঠছে সিন্ধু নদীর তীরে, মেসোপটেমিয়াতে তৈরি হয়েছে একটি নদীর পাশে, চীনের সভ্যতা গড়ে উঠেছে একটি নদীর পাশে। মানে সমস্ত সভ্যতাই কোনো না কোনো নদীর পাশেই গড়ে উঠেছে। তাই সমস্ত সভ্যতাই নদীর পাশে যেহেতু গড়ে উঠেছে তাই সেটাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। আর তার কারণ নদী, দেখো দাগ দিয়েছি, নদীকে ঘিরেই তাদের রোজকার বেশিরভাগ কাজ চলতো। মানে সমস্ত কিছুই নদীকে কেন্দ্র করে যেহেতু গড়ে উঠতো তাই সেটাকে আমরা নদীমাতৃক সভ্যতা বলছি। মানে কাজকর্মে নদীর গুরুত্ব ছিল সব থেকে বেশি, তাই আমরা এটাকে নদীমাতৃক সভ্যতা বলি। এরপর আমরা দেখব ইতিহাস আর ভূগোল। তোমরা দেখবে ক্লাস 6 একটা ভূগোলেরও বই পেয়েছো, সেখানে আমাদের পৃথিবী সম্পর্কে অনেক আলোচনা করা হবে। দেখো যে যে মরুভূমিতে থাকে সেখানে কি আমরা পর্যাপ্ত পরিমাণ জল পাবো? নিশ্চয়ই পাবো না। আবার যে সুন্দরবনে থাকে সে কি যাতায়াতের জন্যে জল ছাড়া অন্য কিছু সড়কপথ ব্যবহার করতে পারবে? তাও পারবে না। যে অঞ্চলে যেরকম সেই অনুসারে মানুষের জীবনযাত্রা চলবে এবং সেই জীবনযাত্রা যেভাবে চলবে সেভাবেই সেখানকার ইতিহাস রচনা করা হবে। এবার আমরা এখান থেকে একটু রিডিং পড়ি, তাহলে বিষয়টি আরও ভালো করে বোঝা যাবে। আসলে মানুষের কাজকর্মই তো ইতিহাসের বিষয়, আর মানুষের অনেক কাজই তার পরিবেশ ও ভূগোল দিয়ে ঠিক হয়। ধরো নদীর পাশে যারা থাকেন তারা একভাবে বাঁচেন, তাদের রোজকার কাজকর্মে নদীর অনেক গুরুত্ব। আবার অনেকে মরুভূমি অঞ্চলে থাকেন, তাদের জীবনযাপনের ক্ষেত্রে নদীর গুরুত্ব কম। দেখবে মরুভূমির লোকেরা অনেকেই উঠে চড়ে যাতায়াত করেন। তাহলে আমরা বিষয়টি বুঝবার চেষ্টা করব, যেখানে পরিবেশ যেরকম বা যেই অঞ্চলের ভূগোল যেরকম সেটা মানুষের জনজীবনে প্রভাব ফেলবে। আবার এই জনজীবনে প্রভাব ফেলছে বলেই সেটা মানুষের একটা সংস্কৃতি তৈরি হবে, সেই সংস্কৃতি থেকেই সেই ধরনের ইতিহাস সেখানে তৈরি হবে। তাই ইতিহাস বুঝতে গেলে সবসময় ভূগোলটাও জানা দরকার। মনে আছে ইতিহাসের গল্পে দুটো কথা ছিল, কেন এবং কোথায়। সেই কেন এবং কোথায় জানার জন্যই আমাদের আর
আরও ভূগোলটা ভালো করে জানা দরকার। এবার আমরা ভারতীয় উপমহাদেশ সম্পর্কে একটু জানব। ভারতীয় উপমহাদেশ বলতে বর্তমান ভারত, তার যে ম্যাপ এবং তার আশেপাশে যে সমস্ত দেশগুলি রয়েছে সেইগুলিকে নিয়ে একটা বড় মহাদেশ একসময় ছিল, যেটা পরবর্তীকালে ভাগ হয়, সেটা তোমরা পরে পড়বে। সেটাকেই একসাথে ভারতীয় উপমহাদেশ বলা হয়। আমি ম্যাপটা দেখাচ্ছি, তাহলেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। এই তোমরা বইটি তোমাদের সামনে খুলে রাখো, তাহলেও বিষয়টি ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, ভারত এবং তার আশেপাশের দেশ নিয়ে যে একটা ভূমিরূপ, বৃহত্তর ভূমিরূপ ছিল, সেটাকেই ভারতীয় উপমহাদেশ বলা হয়। তারপরে আমরা আলোচনা করব যে যে আর্যাবর্ত এবং দাক্ষিণাত্য, সেটা একটু, এই আর্যাবর্ত এবং দাক্ষিণাত্য ব্যাপারটা হলো যে আমরা যদি ভারতের ম্যাপটা ভালো করে দেখি, তোমরা পরে আরও পড়বে, ভূগোলে পড়বে, ইতিহাসেও তোমরা একটু একটু জিনিসটা দেখবে যে কি, যে আমাদের ভারতের প্রায় মাঝ বরাবর একটি পর্বত রয়েছে, যেটাকে বলে বিন্ধ্য পর্বত। এই বিন্ধ্য পর্বতের ওপরের অংশটাকে বলা হয় আর্যাবর্ত এবং তার দক্ষিণ বা তার নিচের অংশটাকে বলা হয় দাক্ষিণাত্য। এটা তোমরা যেইটুকুটা দাগ দেওয়া রয়েছে সেটা তোমাদের বই দাগ নিয়ে নাও, নিয়ে এবং বিষয়টি একবার রিডিং পড়ো, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না বিষয়টি বুঝতে। তারপরে আমরা চলে আসি যে প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস এবং ইতিহাস, এই বিষয়টি ভালো করে বুঝতে হবে। এটা বোঝার কারণ কি, তোমাদের এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তাই এই বিষয়টি ভালো করে বোঝা দরকার। আমি যেটা লেখা রয়েছে এটা পড়লেই তোমরা ব্যাপারটা আরও পরিষ্কার হবে। একটু বলে নিই, তারপরে আমরা রিডিংটা পড়ব। যে কীরকম, যে মানুষ তো একদিনে লিখতে বা বলতে শেখেনি। মানুষ একসময় গুহাতে থাকতো, সেখান থেকে আস্তে আস্তে দল বাঁধলো, দল বেঁধে একজন থেকে দুজন, চারজন, পাঁচজন মিলে গুহাতে বাস করতে শুরু করলো। প্রথমে একা একা ঘোড়া থেকে গুহাবাসী মানুষ হলো, গুহা থেকে তারপরে গোষ্ঠী তৈরি করে নদীর ধারে স্থায়ী বসতি স্থাপন করলো। সেই স্থায়ী বসতি স্থাপন করে অনেকগুলো স্থায়ী বসতি হলো, একে অপরের সঙ্গে লড়াই করে একটা বড় সাম্রাজ্য তৈরি হলো। সাম্রাজ্য আরেকটা সাম্রাজ্যকে ধ্বংস করলো, ধ্বংস করে তারপরে আস্তে 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 মানুষ এই আধুনিক পর্যায়ে এসেছে। কিন্তু এক সময় তো মানুষ লিখতে জানতো না, বা তারপরে লিখতে জানলো, কিন্তু তার কী লিখেছে সেটা আমরা এখনো পাঠোদ্ধার করতে পারিনি, এবং পরবর্তীকালে যে লিখেছে সেগুলো আমরা বুঝতেও পারছি, পড়তেও পারছি। এই যে তিনটে বিষয়টাকেই ঐতিহাসিক বা ইতিহাসের ভাষায় এইভাবে বলা হয়েছে। এক সময় মানুষ লিখতে পারতো না, সেই সময়ের কথা আমাদের অনুমান করে নিতে হয়। এই সময়কে অনেকে প্রাক ঐতিহাসিক যুগ বলে। আবার এক সময় মানুষ লিখতে শিখলো, কিন্তু সে সময়ের পাওয়া যা লেখা তা আমরা এখনো পাঠোদ্ধার করতে পারিনি। যেরকম হরপ্পা সভ্যতা, তখন পড়াতে গেলে পরে আমরা বুঝবো ব্যাপারটা। পুরনো সময়ের লেখা আছে কিন্তু পড়া যায় না, সেইটাকে প্রায় ঐতিহাসিক যুগ বলে। যে সময়ে লেখা পাওয়া যায় এবং পড়া যায় সেটাকে ঐতিহাসিক যুগ। তাহলে তিনটে আমি একবার বলে দিই। মানুষ যখন লিখতে শেখেনি তখনের একটা ইতিহাস আছে, সেটাকে আমরা বলছি প্রাক ইতিহাস। প্রায় ইতিহাস হলো যেটা লেখো আছে কিন্তু আমরা পাঠোদ্ধার করতে পারিনি বা আমরা পড়ে উঠতে পারিনি কি লেখা রয়েছে। তারপরে ইতিহাস, যেটা লেখা আছে এবং আমরা পড়তে পেরেছি, আমরা বুঝতে পেরেছি যে সেটা কি বলা হয়েছে। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে চলে আসি। এইটা ভালো করে বুঝতে হবে, খ্রিস্টপূর্বাব্দ ও খ্রিস্টাব্দ। আমরা পরে একটা ডায়াগ্রাম আঁকবো, একে আমরা সেটা বুঝবার চেষ্টা করব। এইটি যে আমাদের আধুনিক ইতিহাস যারা রচনা করেছেন তারা খ্রিস্টের জন্মকে শূন্য ধরেছেন। যীশু খ্রিস্ট যে সালে জন্মগ্রহণ করেছেন সেটিকে শূন্য ধরেছে, তার আগের সময়কে বলেছে খ্রিস্টপূর্বাব্দ
এবং তার পরের সময়কে বলছে খ্রিস্টাব্দ। এই দেখো, এখান থেকে আমি দেখেছি, দেখো এখানে দুটো ছোট্ট ছোট্ট জিনিস তোমাদের বুঝতে হবে, যে খ্রিস্টর জন্মের আগের একটা সময়কাল, সেটা বড় থেকে আস্তে 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 কমতে কমতে শূন্যতে আসবে। তারপরে খ্রিস্টাব্দ 1 2 3 4 করতে 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 এখন 2026 সাল, সেই 26 সালের ইতিহাস। বোঝা গেল যে খ্রিস্টের জন্মকে আমরা শূন্য ধরছি, তার আগের সময়কে খ্রিস্টপূর্বাব্দ, পরেরটাকে খ্রিস্টাব্দ। খ্রিস্টপূর্বাব্দ বড় থেকে ছোট হয়, আর খ্রিস্টাব্দ আমরা যেরকম সংখ্যা লিখি 1 2 3 4, যেরকম ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকে। এখন কোন সাল চলছে? 2026 খ্রিস্টাব্দ। ঠিক আছে, বিষয়টা বোঝা গেল। আরেকটু এখানে একটু বলার আছে, সেটা একটু বলে নিই। তাহলে ব্যাপারটা একই, ছবির সাহায্যে আমরা দেখেছি যে খ্রিস্টের জন্মের আগে খ্রিস্টপূর্বাব্দ এবং খ্রিস্টের জন্মের পর খ্রিস্টাব্দ। তোমরাই যেগুলো দাগ দেওয়া রয়েছে সেগুলো একটু দাগ দিয়ে নেবে। এইবার আমরা কি পড়ব, যে মানুষ কিভাবে ভাষা শিখলো বা কিভাবে কথা বলা শুরু করলো। প্রথম মানুষ কিন্তু ইশারা দিয়ে সমস্ত কিছু বোঝাবার চেষ্টা করত। পরবর্তীকালে আঁকি বুকি কেটে কেটে তারা কিছু ইশারা করবার চেষ্টা করলো। ইশারা থেকে সেগুলো আস্তে আস্তে দীর্ঘদিন ধরে মানুষ সেটাকে একটা ভাষার রূপ দিল। পরবর্তীকালে সেটা আস্তে আস্তে আরও উন্নত হতে হতে আজকের আমরা যে ভাষায় কথা বলছি সেই ভাষাতে রূপ নেয়। এটা একটু জটিল বিষয়, তোমরা পরে পড়বে। তারপরে আমরা যাই যে মিউজিয়াম কি বা জাদুঘর, এইটা একটু ভালো করে জানতে হবে। যে তোমরা ক্লাস 4-এও একটু বিষয়টা পড়েছো, যে যেখানে ঐতিহাসিক বা পুরনো জিনিসপত্র রাখা হয় তাকে আমরা মিউজিয়াম বলি বা জাদুঘর বলি। আমাদের কলকাতা শহরে একটি মিউজিয়াম রয়েছে, যেটাকে বলছে ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর। সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইতিহাস জানবার জায়গা, যেখানে তোমরা বড় হয়ে যেতে পারো, বা তোমাদের ক্লাস থেকে বা স্কুল থেকেও যদি নিয়ে যাওয়া হয় তাহলে তোমরা সেটা দেখবে। সেখানে বিভিন্ন রকম জিনিসপত্র, পুরনো জিনিসপত্র রাখা রয়েছে। তাহলে আমরা পরের টপিকে যাই। এইটা একটা বিষয়, সেটা আমরা পরে আসছি। এরপরে এটাতে যাই, এই প্রাচীন ভারতের উপাদান, এইটার সাথেই আগের বিষয়টি বুঝিয়ে দেওয়া হবে। আমরা আগেই বলেছি যে আমরা একটা গল্প লিখব, সেই গল্পটা কাদের? পুরনো মানুষদের। সেগুলো কি করে আমরা পাচ্ছি? এই একটা টপিক বলেছি আমরা, প্রত্নতত্ত্ব বা প্রত্নতাত্ত্বিক। কয়েক হাজার বছরের সভ্যতা, সেটা তো আজ আর টিকে নেই, সেটা ধ্বংস হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। কিন্তু মাটি খুঁড়ে যে সমস্ত পুরনো দিনের জিনিসপত্র, সেটা হতে পারে তাদের ব্যবহার করা কোনো বাসনপত্র মাটির তৈরি, বা তারা যে গহনা পরতো, বা তারা যে অস্ত্র ব্যবহার করত, তার কোনো একটা টুকরো আমরা মাটির তলা থেকে খুঁড়ে পেয়েছি। এই মাটির তলা থেকে প্রাচীনকালে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সেগুলোকেই বলে প্রত্নতাত্ত্বিক বস্তু বা প্রত্নতত্ত্বতাত্ত্বিক বস্তু। যারা এই কাজগুলো করে, যারা এই মাটি খুঁড়ে এই জিনিসগুলোর সময় নির্ধারণ করবার চেষ্টা করে, বা এই আস্তে আস্তে মাটিটাকে কিভাবে খোঁড়া হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে যারা করে, তাদের বলে প্রত্নতাত্ত্বিক। তাহলে মাটি খুঁড়ে আমরা যে সমস্ত পুরনো দিনের জিনিসপত্র পাচ্ছি সেটাকে বলছে প্রত্নতাত্ত্বিক বস্তু বা প্রত্নতাত্ত্বিক উপাদান। যারা এই কাজটা করে তাদেরকে বলে প্রত্নতাত্ত্বিক। বিষয়টা বোঝা গেল? এবার আমরা তো মাটি খুঁড়ে পেলাম, আমরা প্রাগইতিহাস বা ইতিহাস বিষয়টা বুঝছি। কিছু তো খাতাতেও লেখা রয়েছে, বা কিছুটাও তো কেউ কেউ পুরনো মানুষরা তারা দেওয়ালে লিখে গেছে, সেগুলো পাঠোদ্ধার করা গেছে। কিছু
তাম্রপত্রে লেখা পাওয়া গেছে, এগুলোকে বলছি লিখিত উপাদান। আবার এইরকম হয়েছে ভারতে বিদেশ থেকে লোকজন এসেছে, যারা তাদের বর্ণনায় ভারতকে কীরকম দেখেছে সেটা লিখেছে। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে যখন আমরা একটা যুক্তি নির্ভর গল্প লিখবার চেষ্টা করব, প্রত্যেকটা ডটগুলোকে যখন আমরা কানেক্ট করবার চেষ্টা করব, সেগুলোকে যখন আমরা বুঝবার চেষ্টা করব, সেখান থেকে একটা পূর্ণাঙ্গ ইতিহাস আমরা পাবো বা সম্পূর্ণ ইতিহাস আমরা পাবো। সেটাই এখানে দেখো খুব সুন্দর করে তোমাদের এই স্ট্রাকচারের মাধ্যমে বলা রয়েছে। ইতিহাসের উপাদান, তার মধ্যে একটা বড় হলো প্রত্নতাত্ত্বিক উপাদান, তাছাড়া তারপর আরও রয়েছে কি কি, শিল্পবস্তু, ভাস্কর্য। ভাস্কর্য মানে যে সমস্ত পুরনো দিনের বাড়ি, স্ট্রাকচার, সেগুলো রয়েছে। আরও বিশেষ করে মুদ্রা, যেটা মাটি খুঁড়ে পাওয়া গেছে প্রাচীনকালের রাজারা বা যারা সেগুলোকে তৈরি করতো তারা। তারপরে লেখো, লেখো বলতে অনেক রকমের লেখো হয়, পাহাড়ের গায়ে বা কোনো পাথরের গায়ে ছোট ছোট ভাবে লেখা বিষয় হতে পারে, বা কোনো পিলারে লেখা কোনো ইতিহাস হতে পারে। তারপরে মাটি খুঁড়ে পাওয়া প্রত্নতাত্ত্বিক উপাদান, এই সবগুলোকে মিলে আমরা একটা ইতিহাসের গল্প লিখবার চেষ্টা করব। তাহলে আমাদের চ্যাপ্টারটা এখানে শেষ হলো। তারপর আরেকটু বাকি রয়েছে, এই যে বলছি বিদেশি সাহিত্য, যে এগুলো তো গেল মাটির তলা থেকে পাওয়া, দেওয়ালে লেখা, এই সমস্ত থেকে। তারপরে ভারতে যারা এসেছেন তারা যে সে সমস্ত লিখেছেন। আবার ভারতের মধ্যে যারা ছিলেন বা যারা আমাদের কবি ছিলেন, তারা যখন নিজেদের দৃষ্টিতে দেখা ভারতটাকে লিখেছেন, সেই উপাদানগুলোও তো আমাদের নিতে হবে। সেরকম দেশীয় সাহিত্য আর বিদেশি সাহিত্য। প্রাচীন ভারতের সাহিত্যিক উপাদান, সেটাকে আবার দুভাগে ভাগ করছি, দেশীয় আর বিদেশি। দেখো দাগ দেওয়া রয়েছে, একটা ধর্মনিরপেক্ষ সাহিত্য, একটা ধর্মভিত্তিক সাহিত্য, গ্রিক বিবরণ, রোমান বিবরণ, চীন বিবরণ বা চীনা বিবরণ। তোমরা বড় হয়ে এগুলো পড়বে। আরও এটা বুঝে রাখো যে ইতিহাসটাকে বোঝার জন্য বা ইতিহাসটাকে লেখার জন্য আমরা এই সমস্ত উপাদানগুলোকে ব্যবহার করি। তোমরা ক্লাস 6, তোমরা বিষয়গুলো সম্পর্কে জেনে রাখো। পরবর্তীকালে তোমরা আরেকটু বড় হও, আস্তে আস্তে জিনিসগুলো আরও ভালো বুঝতে পারবে। তাহলে আমি 4 থেকে 5 মিনিটের ভেতরে আমরা যে সমস্ত প্রশ্নগুলো মোটামুটি আলোচনা করেছি সেগুলো আমরা একবার রিভিশন করে নেব। ঠিক 2 মিনিট থেকে 5 মিনিট লাগবে, রিভিশন হয়ে যাবে। তাহলে ইতিহাসের অর্থ কী সেটা আমরা পড়েছি, নদীমাতৃক সভ্যতা কী সেটা আমরা পড়েছি। তারপরে আমরা পড়েছি যে ইতিহাস এবং গল্পের তফাৎ কী। গল্পে আমরা অনেক গাল গল্প, অনেক আমরা অবৈজ্ঞানিক অযৌক্তিক কথাবার্তা বলি, ইতিহাসে কিন্তু আমরা সেটা বলতে পারবো না। ইতিহাস হবে যুক্তি নির্ভর এবং বিজ্ঞান ভিত্তিক। তারপরে ইতিহাস এবং ভূগোলের পার্থক্য আমরা পড়েছি, বা ইতিহাস ও ভূগোলের সম্পর্ক কী সেটা আমরা বলেছি। যে কোনো অঞ্চল যেরকম হবে, সেই পরিবেশেরও যেরকম পরিবেশ হবে সেরকম অনুসারে মানুষের জীবনযাত্রা হবে, সেরকম মানুষের ইতিহাস হবে। আমরা সেই ক্ষেত্রে গিয়ে নদীর পাশে যারা থাকে তাদের কথা জেনেছি, মরুভূমিতে যারা থাকে তাদের কথা পড়েছি। আরও আমরা পরবর্তীকালে জানবো যারা পাহাড়ে থাকে বা পাহাড়ি অঞ্চলে যারা থাকে তাদের জীবনযাত্রা কীরকম, আমরা পরপর পড়ব। তারপরে আমরা পড়ব প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস এবং আধুনিক ইতিহাস আমরা পড়েছি। যে প্রাক ইতিহাস কি, যেখানে আমরা ইতিহাস লেখা রয়েছে, প্রাক ইতিহাস মানে যে সময়কার কোনো লিখিত উপাদান আমরা পাই না। তারপরে প্রায় ইতিহাস, যেখানে আমরা লিখিত উপাদান পাই কিন্তু সেটা আমরা পাঠোদ্ধার করতে পারিনি। আর ঐতিহাসিক, যেখানে লেখা রয়েছে আমরা সেটা পড়ে বুঝতেও পারছি, সবটাই পাচ্ছি, সেটা হলো ঐতিহাসিক। তারপরে আমরা ভারতীয় উপমহাদেশ পড়েছি, ভারত এবং তার আশেপাশের যে দেশগুলি রয়েছে সেগুলো নিয়ে একটা যে বৃহত্তর ভূখণ্ড, সেটাকেই আমরা বলছি ভারতীয় উপমহাদেশ।
তারপরে আমরা আর্যাবর্ত এবং দাক্ষিণাত্য পড়েছি। বিন্ধ্য পর্বতের উপরেরটা উত্তর ভারতকে বলছে আর্যাবর্ত এবং নিচেরটাকে বলছে দাক্ষিণাত্য। তারপরে খ্রিস্টাব্দ পড়েছি, সেটা আমরা পরবর্তীকালে আরও ভালো করে বুঝবো। তাহলে প্রত্নতত্ত্ব বা প্রত্নতাত্ত্বিক উপাদান কি সেটা পড়েছি, যেটা মাটি খুঁড়ে পাওয়া যায় সেটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান, আর যারা এই নিয়ে কাজ করে তারা হলো প্রত্নতত্ত্ববিদ বা প্রত্নতাত্ত্বিক। তারপরে জাদুঘর বা মিউজিয়াম, সেটা সম্পর্কে আমরা পড়েছি। তারপরে ইতিহাসের উপাদান হিসেবে আমরা পড়েছি যে প্রত্নতাত্ত্বিক উপাদান একটা, লিখিত উপাদান একটা। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কী কী রয়েছে, মাটি খুঁড়ে পাওয়া বিভিন্ন তাদের পুরনো মানুষের ব্যবহার করা জিনিসপত্র এবং মুদ্রা, লেখো, আর লেখো মানে যেটা দেওয়ালে পুরনো মানুষেরা খোদাই করে গেছে সেটি। আর তারপরে আমরা সাহিত্যিক উপাদান, যে সাহিত্যিক উপাদান দেশীয় সাহিত্য আছে, বিদেশি সাহিত্য আছে। দেশীয় সাহিত্যের মধ্যে আবার ধর্মনিরপেক্ষ সাহিত্য আছে, ধর্মনিরপেক্ষ সাহিত্য আছে, ধর্মভিত্তিক সাহিত্য আছে। আর বৈদেশিক সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য গ্রিক বিবরণ আছে, রোমান বিবরণ আছে এবং চীনের বিবরণ আছে। মোটামুটি এই হলো তোমাদের প্রথম অধ্যায়ের একটা সারমর্ম, এবং এই বিষয়টিরই আরেকটু বিস্তারিত আলোচনা ক্লাস 7-এর প্রথম অধ্যায় পাবো এবং ক্লাস 8-এর অধ্যায় পাবো। তোমাদের এই বিষয়টি দেওয়ার কারণ তোমরা ইতিহাস বিষয়টিকে যাতে ভালো করে বুঝতে পারো এবং ইতিহাস বিষয়টির গুরুত্ব কী সে বিষয় সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়া।